আমার পক্ষে ভাই সুন্দরবনে গিয়ে মধু সংগ্রহ করা সম্ভব না, এত টাকা আমার কাছে নাই। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে? যেমন ঘরের বাজারে ন্যাচারাল কন্টেন্ট বলছি, তার মানে যে আমি ন্যাচারাল কন্টেন্ট আজকে করলে আমি ঘরের বাজার হয়ে যাবো, বিষয়টা এমন না। আসলে সেল জিনিসটা শুধুমাত্র যে সেল না, এটা কিন্তু কমিউনিকেশন। আপনার কি মনে হয় একটা বিজনেসের পার্টনার থাকলে ভালো? দেখা যায় ভালো পার্টনার হইলে অনেক সময়। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ব্র্যান্ড স্টোরিতে বাংলাদেশে যে সকল ই কমার্স বিজনেস গুলো সাকসেস হয়েছে ওইসব বিজনেস গুলো নিয়ে আমরা চেষ্টা করবো, ওইসব বিজনেসের ইনসাইট গুলো নিয়ে, সাকসেস হওয়ার রিজন গুলো নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা ফার্স্টেই ঘরের বাজারকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো মিনাজ ভাই, আপনার কি মনে হয় যে ঘরের বাজার কেন একটা মানে বাংলাদেশে তো আরো অনেকেই মধু নিয়ে কাজ করছে, কিন্তু ঘরের বাজার কেন 4-5 বছরেই একটা এমন জায়গায় চলে গেছে, এখন ইন্টারন্যাশনাল একটা মার্কেটেও যারা ফাইট করা ট্রাই করতেছে, এটা কিভাবে হইলো? এখানে আসলে অনেকগুলো বিষয় কাজ করে। আসলে শুধুমাত্র আমি যদি একটা বিষয়কে তারিফ করে কথা বলি, এভাবে বলাটা কঠিন। তবে সবচেয়ে বেশি যেটা কাজ করছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে ওদের ন্যাচারাল কন্টেন্ট, তারপর হচ্ছে ওদের স্টোরি টেলিং। যেমন আপনি দেখবেন যে আমরা নর্মালি হচ্ছে যে যারা হচ্ছে যে ঘি, মধু বা যে কোনো প্রোডাক্ট সেল করে, তারা আমরা সুন্দর একটা অফিস করি বা অফিসে বসে করি, ঘরে বসে করি। ছোট উদ্যোক্তারা, বড় উদ্যোক্তারা হচ্ছে যে খুব প্রিমিয়াম মানের একটা অফিস করে, এটাই হচ্ছে আমাদের মাথায় আসে। কিন্তু ঘরের বাজার যখন হচ্ছে মানে একটা মার্কেট পাইলো, ওনারাই কিন্তু ফার্স্টে দেখাইছে যে খেতে খামারে বলেন, বনে জঙ্গলে বলেন, নৌকায় বলেন, সবখানেই কন্টেন্ট করতেছে এবং খুব নর্মাল কন্টেন্ট, খুব কোনো স্ক্রিপ্টেড ছাড়া জাস্ট যা ইচ্ছা তাই বলতেছে, মানে সাধারণ কথাবার্তা। গিয়ে লাইভ করতেছে, লাইভের মাঝখানে একদম মানুষ চলে আসলো, বা উনি খেতে কাজ করতেছে, খেতের মালিক আসলো, কৃষক আসলো, ওনার সাথে আড্ডা দিচ্ছে, কথা বলতেছে। এইভাবে দেখা যাচ্ছে ওনাদের লাইভগুলো 47 মিনিট, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা ইউনিক ছিল। মানে মার্কেটে যখন ঘরের বাজার এই কাজটা করছে তখন কেউ করে নাই, একদম র কন্টেন্ট, একদম জায়গায় গিয়ে দেখানো। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি এটাই হয়েছে যে ন্যাচারাল কন্টেন্ট ছিল, কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা ছিল না, একদম র ভিডিও যেটা বা র রিভিউ যেটা সেটাই ওরা তুলে ধরছে। আমার কাছে মনে হয় এটাই কাজ করছে। এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আমরা যখন একটা কন্টেন্ট বানাই, হ্যাঁ, আমরা কি করে একটা খুব গেট আপ নেই, আমি যেটা না সেটা আমি নিজেকে প্রুফ করার ট্রাই করি। কিন্তু ঘরের বাজারে জামশেদ ভাই কিন্তু সেটা করে নাই। উনি জুব্বা পড়তো, নর্মাল যেটা পড়তো সেটাই পড়ছে, উনি কোনো ডিফারেন্ট কিছু করে নাই, একই জুব্বা পরে পরে ভিডিও বানাচ্ছে। আমরা নর্মালি যখন ভিডিও বানাতে আসি অনেকগুলো ড্রেস চেঞ্জ করি, মানে আমাকে শুট মানে ভালো লাগতেছে কিনা, মানে আমি যেটা না, ন্যাচারালি যেটা না সেটাকে আমি ফুটে তোলার চেষ্টা করি। কিন্তু এইখানে মনে হয় ঘরের বাজার অনেক একটা ভালো কাজ করছে, যেটা হচ্ছে ওর ভেতরে যেটা সেটা সে প্রুফ করছে। এর পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, ওর হচ্ছে যেটা বললেন স্টোরি টেলিং, যে খুব র ভাবে কথা বলা, খুব ক্লিয়ারলি কথা বলা এবং গ্রামের মানুষদের সাথে মিশতে পারা। আমি অনেক কিছু ভিডিও দেখছিলাম, যেমন হচ্ছে বাচ্চাদেরকে অনেক হানি নাটস খাওয়াচ্ছে। এটা কিন্তু নর্মালি আমি যদি হইতাম আমি কখনো করতাম না। আমি কি করতাম, আমি হয়তো বা কিছু সেলিব্রিটিকে খাওয়াইতাম। হ্যাঁ, উনি এটা করে নাই, উনি সরাসরি বাচ্চাদের কাছে গেছে, বাচ্চাদেরকে বলছে তোরা খা, মানে ফান করতেছে। এই ফান গুলাই মিম হয়ে গেছে। মিম মার্কেটিং করে ওনার যে পরিমাণ, আমি দেখলাম 22-23 সালে ওনার যে মিম মার্কেটিং হয়েছে, ওইটার কারণে ওনার যে জনপ্রিয়তা আসছে। এমন না যে ওনার শুধু দিনদার মানুষ ওনাকে ফলো করে, এরকম না। আমি যা দেখলাম যে আমার মানে কোথাকার কোন কাবিন মাদিন সবাই ওর শেয়ার করে, কিন্তু অথচ ওরা কিন্তু কেউ দিন মেনটেন করে না। জাস্ট ওর র ভিডিওর কারণে ওর মানে কথাগুলো এমন ভাবে সে মেক করছে, মানে স্টোরিটা সবার কাছে মনে হয়েছে গ্রহণযোগ্য হয়েছে। এখানে আমার কাছে আরেকটা বিষয় যেটা আপনি পয়েন্ট করছেন, যে নিজে যেটা না সেটা হইতে চাওয়া, এটা আমি অনেক ইয়াতে দেখলাম। বিশেষ করে হচ্ছে ভেষজ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, অনেকে দেখলাম ওই ছেলেটা হচ্ছে নর্মালি মিউজিক টিউজিক কোনো এগুলো বালাই করে না, মানে যা ইচ্ছা তাই প্র্যাকটিসিং না আর কি। তো আমার ওর লাইফ নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না, কিন্তু যখন দেখলাম যে ও বিজনেস আসে তখন ও টুপি পরে, পাঞ্জাবি পরে, মানে ওকে দেখেই বুঝে যায় যে ও আসলে এমন না। ওর মুখে দাড়িও নাই, বাট সে শেভ করে। ও এমন একটা ভাব নিচ্ছে যে ধার্মিক, মানে হয়তোবা উনি চিন্তা করতেছে আমি যদি ধার্মিক ভাবে আছি মানুষ আমাকে ট্রাস্ট করবে, বাট বাস্তবে কিন্তু এটা কাজ করে না। কারণ আমি প্রথম যখন আমি কিন্তু তখন চিনতাম না ওকে, আমি যখন ওকে দেখছি তখনই আমার কাছে কেমন জানি ব্যাপারটা লাগছে। মানে ক্লিন শেপ করা একটা ছেলে, মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও ভাব নেওয়ার, মানে ধার্মিক ছাড়ার চেষ্টা করতেছে। ধার্মিক একটা ভাব, ধার্মিক একটা। আর আমি বলতেছি না যে সেল হওয়ার জন্য হুজুরি হইতে হবে, কেন ভাই? কয়জন হুজুর আছে মার্কেটে? এত যে ই কমার্স দেখতাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি একটা দেখলাম, সেখানে হচ্ছে 3 লাখ। এখন তো আর অনেক বাড়ছে, ই কমার্স উদ্যোক্তা প্রতিনিয়ত বাড়তেছে। কয়জন হুজুর আছে এখানে? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন টু সেন্ট পডকাস্টে জামশেদ ভাইয়ের পডকাস্ট দেখতেছিলাম, একটা কথা বলছিল যে ধরেন বাংলাদেশের মধুর মার্কেটটা অনেক বিশাল, এত বিশাল যে মানে ঘরের বাজারের মতো যদি আরো 50টা ব্র্যান্ডও বাংলাদেশে আরো ঢুকে, তাও মানে এই বিশাল মার্কেটে শেষ করতে পারবে না, এত বেশি বড় মার্কেটটা। তো এখানে তো সবাই হুজুর না, আর সব হুজুরা যে মধু বিক্রি করতে তা না। বা ধরেন অন্যান্য প্রোডাক্ট গুলোর কথা বলি, ক্লথিং আইটেম বা অন্যান্য আইটেমে তো হুজুর নাই। যেমন ধরেন স্নিকার্স বা ক্লথিং আইটেম গুলো, ওগুলো তো হুজুর নাই বলতে গেলে। তো ওই মার্কেট গুলো চলতেছে না। এখানে হুজুর হওয়াটা আসলে মানে আমার কাছে মনে হয় যারা ই কমার্সে আসে নিজেদেরকে একটু দেখানোর চেষ্টা করে যে মানে হুজুরের ট্রাস্ট করবে, এই জিনিসটা আসলে ঠিক না আমার কাছে মনে হয়। ওনার কাছে ট্রাস্টের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, ফার্স্ট টু লাস্ট উনি সব স্টেপ টু স্টেপ দেখায়।
আমি আজকে হচ্ছে যে ধরেন আমি সুন্দরবন থেকে মধু আনবো, উনি ওইটাই লাইভে বলে যে ঠিক আছে আগামীকাল সকালে আমরা রওনা দিব এখানে। যখন রওনা দিয়েছে গাড়িতে উঠে বা কারে বা যেখানে লাইভে আসছে যে আলহামদুলিল্লাহ আমরা গন্তব্যে যাচ্ছি, পথে আসি, আড্ডা দেয়। যখন ওখানে গেছে ওখানেই বলতেছে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, ভাত খাচ্ছে ইয়াতে করে, এটা দেখাচ্ছে এই যে মানে মোবাইলদের সাথে খাচ্ছে, মোবাইলদের সাথে খাচ্ছে, মোবাইলদের সাথে কথা বলতেছে, তারপর নৌকা ভ্রমণের যেটা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। যখন হচ্ছে যে এই আগুন দিচ্ছে কি বলে মৌচাকের নিচে, ওইটা নিচ্ছে ও সংগ্রহ করে এটা চিপে চিপে ইয়াতে চাক থেকে রস বের করতেছে। ফার্স্ট টু লাস্ট একটা মানুষ যখন আমাকে আগে সব দেখাচ্ছে যে কিভাবে প্রসেস করতেছে, কোথেকে সোর্সিং করতেছে, বললেও দেয় যে সুন্দরবন, পাবনা, খুলনা, এখান থেকে আমি ওটা বিশ্বাস করবো না কেন। এটাই। আচ্ছা, আরেকটা বিষয় আমার কথা আছে, ধরেন আমি একটা ই-কমার্স বিজনেস, হ্যাঁ, ছোট একটা ই-কমার্স। এখন আমার পক্ষে ভাই সুন্দরবনে গিয়ে মধু সংগ্রহ করা সম্ভব না, এত টাকা আমার কাছে নাই। আবার ধরেন প্রত্যেকটা মানে আমার নিজের একটা আলাদা জমি কিনা ওখানে চাষ করা, এটা আমার পক্ষে সম্ভব না। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি হইতে পারে? সেক্ষেত্রে আপনি একটা আমি কথা প্রথমেই বললাম যে একটা মানদণ্ড দিয়ে আসলে কখনো বিচার করা যায় না। যেমন ঘরের বাজারে ন্যাচারাল কন্টেন্ট বলছি, তার মানে যে আমি ন্যাচারাল কন্টেন্ট আজকে করলে আমি ঘরের বাজার হয়ে যাবো, বিষয়টা এমন না। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার কিছু যদি ন্যাচারাল কন্টেন্ট করা পসিবল না হয়, আর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আপনি সেগুলো ফিল আপ করেন, আপনি কাস্টমারকে ভ্যালু দেন। যেমন মানুষ কিন্তু এক্সপার্ট থেকে কিনতে পছন্দ করে। আমি যেটা সচরাচর খুব কমন একটা উদাহরণ ডাক্তারের, আমি যখন হচ্ছে যে ফার্মেসিওয়ালার কাছে আমি যখন ওষুধ দিতে যাই, তখন কিন্তু ও এটা দিলে আমি বলছি যে ভাই ধরেন ও 7 দিনের দেয়, আমি বলছি 3 দিনের দেন, খাইলে তারপর বাকিটা দেখবো, এরকম একটা মানে আমি খুব একটা ভাব নেই। কিন্তু যখন ডাক্তার বলে, ডাক্তার যদি 7 দিনের 14 দিনও লেখে, আমি কিন্তু চুপ থাকি। কারণ ডাক্তার যখন লিখছে ভালোর জন্যই লিখছে, বুঝে শুনেই লিখছে। আপনি যদি ওই এক্সপার্টিসের জায়গায় যাইতে পারেন, মানুষ আপনার থেকেই নিবে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারে না? যেমন ধরেন আমি মধু বিক্রি করতে আসছি, ঘরের বাজার তো মধু কিভাবে বানাচ্ছে বা কোথেকে আসতেছে দেখাচ্ছে, আমি এটা করলাম না, আমি এটা করা সম্ভব না। আমি এটা করতে পারি, ধরেন মধু খেলে কি কি উপকার হতে পারে, সর্দি কাশি থেকে শুরু করে বাংলা মানে ধরেন 100টা রোগ আমি লিস্ট করলাম, 100টা রোগের সাথে মধুকে কিভাবে কানেক্ট করা যায়, আমি সেটা নিয়ে ভিডিও বানাই। এবার যে সকল রোগীরা আমার ভিডিও দেখবে সবাই আমার থেকে মধু পারচেজ করবে, আমার অ্যাওয়ার্ড হয়ে যাবে শুধু রোগীরা, শুধু রোগীরা আমার থেকে মধু কিনবে, হতে পারে না? কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ ভাবে না, সবাই শুধু 30% 40%। আবার ঘরের বাজারকে ফলো করে করে মোবাইলের কাছে যাবে, মৌচাক দেখে হবে, মানে একই কাজটা আবার করতেছে, কিন্তু তাহলে তো আপনি হতে পারবেন না। হ্যাঁ, আর এখানে আপনি যেটা বললেন যে একটা প্রোডাক্ট কিন্তু আমরা চিন্তা করি যে একভাবে, কিন্তু একটা প্রোডাক্ট আমি বিভিন্ন সলিউশন হিসেবে, যেমন মধু, এটাকে আপনি প্রথমত সবচেয়ে কমন যেটা কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সুন্নাহ ফুড হিসেবে সেল করে সবচেয়ে বেশি এরা। এর পরবর্তীতে আপনি দেখেন যে খাদ্য হিসেবে সেল করা হয়, যে খাবারের সাথে খাবারের স্বাদ বাড়ায় এটা। তৃতীয়ত এটাকে মেডিসিন হিসেবে সেল করা হয়। মেডিসিন বলতে কেমন, যে চিনির বিকল্প, চিনি তো অনেক হইতে আপনি মধু খান, সমস্যা নাই, চায়ের সাথে একটু মধু মিশিয়ে খান, মানে এটা স্বাস্থ্যগত বা এটা অনেক স্বাস্থ্যগত দিক আছে যেটা আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করে। আমি চাইলে এই যে আমি কিন্তু মধু ব্যবসায়ী না, আমি 3টা বলে ফেললাম। যে মধুর ব্যবসায়ী যাবে সে যখন রিসার্চ করবে, সে দেখবে আরো 5-10টা বাইর করবে, 5-10টা কাস্টমার বেস তৈরি হবে যাদের কাছে সে সেল করতে পারবে। কিন্তু আমরা ওইভাবে সেল করি না, আমরা সবাই শুধু ওই কোরআনে বর্ণিত বা খাদ্য হিসেবে, বিশেষ করে কোরআনে সবাই হাদিসের রেফারেন্স দেয়, রাসূল ইসলাম খাইতে বলছে, ঠিক আছে, আমি ওদের প্রতি সম্মান দেখাই, বাট সবাই যখন এক কথা বলবে মানুষ তো আমাকে মনে রাখবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেমন ধরেন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, জামশেদ ভাইয়ের একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে, উনি আগে থেকে বিভিন্ন মাহফিল টাফিল করতো বা ওনার কিছু আলাদা ফ্যান ফলোয়ার বেস আছে। আপনার কি মনে হয় এটার একটা ইফেক্ট ওনার ঘরের বাজারে পড়ছে বলে মনে হয়? এটা প্রশ্নটা আসলে এক কথায় উত্তর দেওয়া কঠিন। একদিক থেকে পড়তে বলা যায়, আবার একদিক থেকে যে ওনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণেই যে উনি দাঁড়াইছে এমন না, কারণ অনেক আলেম ওলামা আছে ওনারা বিজনেস করে, কিন্তু ওনাদের বিজনেস কিন্তু আমরা চিনি না। মাঝে মধ্যে একটা দুইটা পোস্ট দেখি, কিন্তু ওইভাবে আসে না। তাইলে আমি যদি শুধু বলি যে মানে ওনার ওয়াজ করতো বা মাহফিল করতো, এই কারণেই ওনার পরিচিতির কারণেই ওনার বিজনেসটা ইয়ে করছে, এটা ভুল হবে। আমি একটা কথা বারবার বলতেছি, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে আমি কখনো বিচার করতে পারবো না যে এটা করার কারণে সফল হয়েছে। অনেকগুলো বিষয় এখানে ম্যাটার করে। আচ্ছা, আর যেটা বললাম যে পার্সোনাল ব্র্যান্ডিং, এটা কিন্তু উনি মনোযোগ দিয়েছে, কারণ উনি দেখি যে ওনার পার্সোনাল যে পেজটা, উনি আগে তেমন কিছু বুঝতো না, পডকাস্টে বলছিল, ফেসবুকে অ্যাডমিন দিয়ে এটাও জানতো না। ইদানিং দেখছি উনি, ইদানিং না অনেক একটা লম্বা সময় উনি ইসলামিক ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, বা এটা হয়তো উনি দাওয়াতের উদ্দেশ্যেই করতেছে, বাট ওনার তো পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে। উনি পেজও বিভিন্ন ইসলামিক কথাবার্তা বলতেছে, প্লাস হচ্ছে যে ওনার যেটা পার্সোনাল পেজ, ওখানে প্রতিনিয়ত ভ্যালু দিয়ে যাচ্ছে। তো ওইটার কারণে মানুষ ওনাকে একটু আলাদাভাবে গ্রহণ করতেছে আর কি। আচ্ছা, ওনার কোয়ালিটি, আমরা অনেক সময় শুধুমাত্র এখন যখন মার্কেটিং নিয়ে কথা বললাম, মার্কেটিং এসে করতে, এখন ধরেন মার্কেটে অনেক ভালো, বাট আমার কোয়ালিটি ভালো না, তাহলে এখন কি তাহলে আমি টিকতে পারবো মার্কেটে? মনে হয় এটা আসলে কখনোই সম্ভব না। আপনি ওয়ান টাইম গেম খেলতে পারবেন এক্ষেত্রে। যেমন ধরেন আমি খুব খুব প্রিমিয়াম একটা এডিট দিয়ে খুব একটা ভালো একটা কন্টেন্ট তৈরি করছি, যেটা আসলে ভালো লোকে বলে আর কি, খুব সুন্দর ঝাঁকানাকা এডিট, খুব প্রিমিয়াম, দেখেই মনে হচ্ছে যে অনেক দামও রাখছি হাই প্রাইসে, মানুষ পছন্দও করছে, কি বলে বক্সিং বা প্যাকেজিংও করছি খুব ভালোভাবে, মানুষ নেওয়ার পর এটা কাজ করলো না, আপনি কি আবার নেবেন? ধরেন আপনার ক্ষেত্রে না, তো এটা তো আবার বুঝতে হবে যে
আসলে সেল জিনিসটা শুধুমাত্র যে সেল না, এটা কিন্তু কমিউনিকেশন। আমার সাথে আপনার একটা সম্পর্ক, রিলেশনটাকে আমি কিভাবে তৈরি করতেছি। আমি যদি আপনাকে ভালো কিছু দিতে পারি, আমি আপনাকে বলতে হবে না ভাই আবার নেন, আপনি তো নিবেন, আপনি বাকিদের কাছে প্রচার করবেন যে ওই জিনিসটা নিয়েছিলাম, ওইটা খুব ভালো ছিল, তুমি নিতে পারো। আর আমার প্রোডাক্টটি যদি খারাপ হয়, যতই মার্কেটিং করি, যতই কিছু করি, আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি ওই পরিমাণ ভ্যালু ক্রিয়েট করতে পারেন, ধরেন আপনি এক্সপার্ট একদম কোন একটা লেভেল, আমি কোন একটা প্রোডাক্ট বলি, ধরেন মধুই বলি, যেহেতু ঘরের বাজার নিয়ে কথা বলতেছি, মধু নিয়ে আপনি হচ্ছে মধু গবেষক একজন আছে, ঘরের বাজার কিন্তু ওনাকে আনছিল, ওনার নামটা ভুলে গেছি, টুপি পরে, লম্বা টুপি। তো ওনার মতো আপনি একজন এক্সপার্ট, মধুর নিয়ে আপনি সবসময় গবেষণা করেন, মধুর কি জাত সবকিছু আপনি সবসময় এগুলো নিয়ে আলোচনা করেন, আপনার একটা ভালো ফ্যান ফলোয়ার আছে বা পরিচিতি আছে। এখন এরপরে আমি আপনার থেকে মধু নিলাম, মধু নেওয়ার পর বাই চান্স কোনো কারণে মধুটা হচ্ছে খারাপ করলো, আপনি ইচ্ছে করে খারাপ দেন নাই, তখন কিন্তু মধু খারাপ, কিন্তু আমি জানি যে আপনি এক্সপার্ট, আপনি এটা ইয়ে করবেন না, আপনি অনেক কিছু জানেন, তারপরে কিন্তু আমি আপনার থেকে আবার আমি আপনাকে বলবো, অন্য কেউ বললে আমি ভেজিয়ে দিতাম যে বাটপার ধান্দাবাজ, আপনাকে কিন্তু আমি বলবো ভাই মধুটা এমন হয়েছে, এটা কি করণীয়, কি করা যায়। এটা কিন্তু আমার পার্সোনাল ব্র্যান্ডিং আপনি দুইভাবে তুলতে পারেন। অনেক সময় আমি বলতেছি না আপনি খারাপ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ইয়ে করেন, ভুলবশত মানুষের ভুল হইতেই পারে, অনেক সময় প্রোডাক্টের সমস্যা হয়, সেটা কিন্তু সমস্যা হবে না যদি আপনি ওইভাবে নিজে গড়ে তুলতে পারেন বা ভ্যালুটা দেন। আচ্ছা, এখানে একটা কথা আছে। এখন ধরেন আমরা কোয়ালিটি নিয়ে বললাম, তারপর হচ্ছে আমাদের মার্কেটিং নিয়ে বললাম। এখন ঘরের বাজার তো একা কাজ করতেছে না, ওনার সাথে পার্টনারশিপে, জামশেদের সাথে পার্টনারশিপ আছে। তো আপনার কি মনে হয় একটা বিজনেসের পার্টনার থাকলে ভালো? এবং আমি যেটা দেখলাম যে ঘরের বাজারের জামশেদ ভাই হচ্ছে মানে মিডিয়া ব্যাংক বা কন্টেন্টে আসতেছে, বাট কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে যে কাজ করতেছে এটা কিন্তু পুরোটা ওনার ফ্রেন্ড করতেছে, ওনার পার্টনার করতেছে। এই ক্ষেত্রে এই যে পার্টনারশিপের মধ্যে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যার কারণে আমার কাছে মনে হয় যে পার্সোনালি ওরা খুব দ্রুত আগাইছে, যেটা হয়তো পার্টনারশিপ না হলে হইতো না। আপনার কাছে কি মনে হয়? ব্যক্তিগতভাবে আসলে পার্টনারশিপটাকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এখানে অনেক রিস্ক আছে বলেন, বা একটু কেমন সেক্টরটা আর কি সমস্যাযুক্ত। কারণ দেখা যায় যে অনেক আমি বলতেছি না কি আপনার পার্টনার খারাপ বা এরকম, দেখা যায় ভালো পার্টনার হইলে অনেক সময় বনিবনা হয় না, বা মাইন্ডসেটের মিল না থাকার কারণে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা মিল থাকতে হবে। ধরেন আমি একটা প্ল্যান সাজাইছি যে এভাবে করলে আমরা 6 মাসের মধ্যে একটা পজিশনে যাইতে পারবো আলহামদুলিল্লাহ। অন্যদিকে আমার পার্টনার বলতেছে 6 মাস পর্যন্ত বসে থাকবো, এতদিন কেমনে কি, আমার আজকেই সেল লাগবে, বুস্ট করো, এই করো, ইনফ্লুয়েন্সার আনো, মানে যেগুলো হচ্ছে ওয়ান টাইম সেল। দুজনই সেল চাচ্ছি, দুজনই কিন্তু মানুষ ভালো, দুজনই ব্যবসায়ী করতে যাচ্ছি, হারাম কিছু না, কিন্তু মাইন্ডসেট ভিন্ন। পার্টনারশিপটা কি লং টার্ম টিকবে না। আর একটা কথা সম্ভবত তারিক জামিল বলছিল, তো উনি বলছিল যে দুইজন যদি পার্টনার হয়, তৃতীয় জন পার্টনার বানাইলো কাকে? আল্লাহকে। তাইলে হচ্ছে যে পার্টনারশিপটা বর্ণিং হবে। তো আমার কাছে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে এক্সপার্টিজের বিষয়টা। যেমন দেখেন জামশেদ মজুমদার ভাই কিন্তু অনলাইনের টুলস বা ইকুইপমেন্ট এই কিছু জানতো না, কিছু জানতো। উনি তো বললো যে উনি যে অ্যাডমিন, এটাই জানতো না। এটা কে দেখছে? ওনার পার্টনার। আবার আমি রিসার্চ করতেছিলাম যখন হচ্ছে ঘরের বাজার নিয়ে, তখন দেখলাম যে 20 সাল পর্যন্ত দেখলাম, 20 সালের সব কন্টেন্ট হচ্ছে যে ওনার পার্টনার উনি আছে, সব ছবিতে উনি, তারপর হচ্ছে যে পোস্ট করা, এটা উনি বোঝা যাচ্ছিল। মানে জামশেদ মজুমদার ভাই টোন তো আলাদা। তারপর জামশেদ মজুমদার ভাই কোনো অস্তিত্ব ছিল না 20 সালের অনেক একটা লম্বা সময়, তখন কিন্তু উনি ছিল। কিন্তু এরপর হয়তো ওনারা রিয়েলাইজ করলো যে ওনার চেয়ে জামশেদ মজুমদার ভাইয়ের এখানে স্কিল বেশি, জামশেদ মজুমদার ভাইকে ছেড়ে দিছে। উনি কিন্তু এমন করে নাই যে ভাই আমিও তো পারতাম, আমি একটু সামনে আসি, এমন করে নাই। তো যার যেখানে স্কিল আছে তাকে সেই স্পেসটা ছেড়ে দিতে হবে, এবং একই স্কিলের মানুষ না হইলেই বেটার আর কি। হইলে সমস্যা না, তবে না হইলে বেটার। আচ্ছা, এখন ধরেন সব বুঝলাম, পার্টনারশিপও বুঝলাম, এখন টার্গেট অডিয়েন্স কি জরুরি কিনা? ধরেন আমি যেটা বুঝি, জামশেদ ভাইয়ের একটা অডিয়েন্স বেজ আছে, এবং অডিয়েন্স বেজের মধ্যে একটা বিশাল অংশ প্রবাসীরা আছে, যারা হচ্ছে ফ্যামিলিকে দেখে না। ফ্যামিলিকে না দেখার কারণে ফ্যামিলির প্রতি একটা আলাদা কেয়ার আছে, ওই কেয়ার থেকে তারা জামশেদ ভাইয়ের মধুগুলা বিভিন্ন জিনিস ফ্যামিলিকে পাঠায়। এবং এখানে জামশেদ ভাই যে খেলাটা খেলছে সেটা হচ্ছে প্রবাসীরা যে জিনিসগুলো মিস করে, যেমন হচ্ছে মানে বাবা মার সাথে টাইম মিস করে, বা ছোটবেলার যে জিনিসগুলো মিস করে, এই জিনিসগুলোকে উনি ওনার বিভিন্ন ভিডিওতে কোনো অ্যাড চালায় না, কিছু চালায় না, ওগুলো আমি র ভিডিও আপলোড করে, ওগুলোতে দেখি যে প্রায় 30K 40K রিয়েক্ট করে যায়, শেয়ারও ধুমায় হয়, ভিউ প্রায় মিলিয়ন ভিউ হয়। আমার কাছে মনে হয় ওগুলো থেকে ওনার একটা বিশাল অডিয়েন্স বেস্ট এসে যায়, এবং তারাই হচ্ছে পরবর্তীতে পারচেজ করে, এটা আমার ধারণা। এখন এখানে কি আপনার কি মনে হয়, মানে প্রবাসী নিয়ে কাজ করতে হবে এমন কিছু, নাকি আমার একটা টার্গেট বেস্ট অডিয়েন্স থাকা লাগবে, ওদেরকে নিয়ে আমি সবসময় কন্টেন্ট করতে থাকবো? আমি যখন ঘরের বাজার নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, আমি অ্যাড লাইব্রেরিতে গেলাম, ওদের 230টা অ্যাড চলতেছে মাশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় 230টার মধ্যে 110টা অ্যাড সৌদি আরবে চলতেছে শুধু, মাশাআল্লাহ। চিন্তা করতে পারেন। এখন এর মানে এই না যে আপনি সৌদি আরব টার্গেট করেন আপনার সেল হাই, এমন না। উনি কিন্তু একটা
স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আগাইছে, উনি প্রবাসীদের কন্টেন্ট গুলো প্রবাসীদের মতো করেই করছে। ইভেন সবচেয়ে বড় একটা বিষয়, আপনার কাস্টমার যেখানে কমফোর্ট ফিল করে আপনি ওইভাবে করতে হবে। উনি সব ভিডিওতে কি বলে যে অর্ডার করতে, যেমন উনি কিছু এখন মোশন গ্রাফিক্স এর এডিট দিয়ে ভয়েস ওভার অন্য কেউ দিচ্ছে, উনি দিচ্ছে না, এই ধরনের ভিডিওগুলোতে বলতেছে কি কিছু একটা কথা বলতেছে, জাস্ট ফিচার বেনিফিট বলে বলতেছে অর্ডার করতে ভিজিট করুন ঘরের বাজার, বা ঘরের বাজারের সব প্রোডাক্ট পেয়ে যাবেন ঘরের বাজার.com বিডিতে। তার মানে কোথায় নিচ্ছে আমাকে? ওয়েবসাইটে। যখন উনি প্রবাসীকে টার্গেট করে বলে যে হোয়াটসঅ্যাপ, প্রবাসীর ভাইরাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কল করুন বা মেসেজ করুন। আবার অনেক কিছু কন্টেন্ট আছে নর্মাল, সেটা হচ্ছে বলে যে ঘরের বাজার পেজে মেসেজ করুন। এই যে কাউকে হোয়াটসঅ্যাপে ডাকলো, কাউকে ওয়েবসাইটে নিল, কাউকে মেসেঞ্জার, এটা কি এমনি করতেছে? আপনার কি মনে হয় এটা কি এমনি হচ্ছে? না, অবশ্যই না। এখানে ওনার নির্দিষ্ট একটা প্ল্যান আছে যে যে হচ্ছে যে প্রবাসী, আমাদের প্রবাসী ভাইয়েরা ওনারা ওই ওয়েবসাইটে অর্ডার করতে অভ্যস্ত না বা এখানে ইজি ফিল করে না, তারা হচ্ছে ফোন করে কথা বলতে বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভয়েসে কথা বলতে এটা হচ্ছে কমফোর্ট ফিল করে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ তৈরি করে দিয়েছে। আর যারা হচ্ছে আমার মেসেঞ্জারে ইয়ে করে তাদের মেসেঞ্জারে, আর যারা হচ্ছে ধরেন স্মার্ট মানুষজন, চাকরিজীবী, ব্যস্ত থাকে, তারা আসলে এত কথা বলার সময় না, সে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেয়, শর্টকাট। বুঝছি। আমার কাস্টমারের জন্য আমার এরকম একটা পথ তৈরি করতে হবে। মানে তার মানে আমি যে শুধু ঘরের বাজার প্রবাসী টার্গেট করে ভালো একটা ইয়ে করছে, আমি প্রবাসী টার্গেট করবো আর আমার সেল হয়ে যাবে, এমন না। আচ্ছা, এখানে একটা জিনিস মনে হয়েছে, আপনি যেটা বলছিলেন যে আমি একটা জিনিস মাত্র দেখেন, ঘরের বাজার যখন কাজ করতেছে, হ্যাঁ, ঘরের বাজারের আমি দেখলাম যে ওরা প্রি অর্ডার নেয়, বিভিন্ন প্রোডাক্ট ওরা প্রি অর্ডার নেয় এবং প্রায় 20 দিন 25 দিন আগে মানুষ ওদেরকে পেমেন্ট দিয়ে দেয়। এটা আমি আপনাকে দিবে না, ঠিক না? অনেক অনেক মধু ব্যবসায়ীকেও দিবে না, অনেক বড় বড় ব্যবসায়ীকে দিবে না, কিন্তু ওনাকে দিয়ে দেয়। অথবা দেখেন, আপনি যখন আইফোন যখন বাংলাদেশে আসে বা কোনো একটা প্রোডাক্ট যখন মানে লঞ্চ হয় পৃথিবীতে, আইফোন বা এই ধরনের প্রোডাক্ট গুলা, এগুলো দেখবেন যে মানুষ আগে থেকে প্রি অর্ডার দিয়ে রাখে বা আসার সাথে সাথে, লঞ্চ হওয়ার সাথে সাথে দেখবেন লাইন ধরে থাকে। এই জিনিসটা ওনাদের ক্ষেত্রে ঘটে, বাট ধরেন বাকি 100টা বিজনেসের মধ্যে 2-1টা বিজনেসে ঘটে, বাকি 98টাতে ঘটে না। এর কি জন্য কি? আইফোনের উদাহরণটা একটু আলাদা, সেটা থেকে বেরিয়ে আমি ঘরের বাজারে আসতেছি। ঘরের বাজারের ক্ষেত্রে আমার যেটা মানে সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং, ট্রান্সপারেন্ট থাকা। যেমন সবচেয়ে যেটা মানে ঘরের বাজারে ইউনিক পয়েন্ট যেটা, যে মধু যে জমে, যেটা সত্যি কথা, ঘরের বাজারের আগে আমি কোথাও জানতাম না যে মধু জমে, আমিও ভাবতাম এটা ভেজাল। আমার আম্মুরা বলতো যে নকল, জমছে মানে নকল। আমার মনে হয় 90% মানুষই যারা মধু ব্যবসা করে তারা ছাড়া আমজনতা সবাই বলতো যে মধু জমে গেছে মানে মধু ভেজাল। ইভেন যারা ব্যবসা করে ওরাও কিন্তু এটা বুক ফুলে বলতে পারতো না, হেজিটেশন ফিল করতো। উনি কিন্তু টুসেন পডকাস্টে বলতে গেলে মধু যদি বসে দেয় ওটা দাঁড় বাড়াবো কেমনে, ও যদি ব্যবসায়ী আমার কি করার, আল্লাহকে বসা দিয়েছে, আমি কিভাবে দাঁড় বাড়াবো। উনি সৎ থাকছে এবং যেটা সত্য সেটাই বলছে মধু এটা প্রকৃতির নিয়মই হচ্ছে যে ঠান্ডা আসলে শীত আসলে এটা জমে যাবে, এখানে আমার কিছু করার নেই। এবং এটার কারণে কিন্তু ক্রিস্টাল হানি শব্দটা শুনলে আপনার কি অন্য কোনো ব্র্যান্ডের নাম আসে? ক্রিস্টাল হানি কিন্তু অনেকে সেল করে, অনেকেই সেল করে, কিন্তু আমার মাথার থেকে ঘরের বাজার, কারণ ঘরের বাজার আমাকে মিথ্যা ভেঙে বুঝাইছে, ও আমাকে বলছে যে এটাই বাস্তব কাহিনী, এটাই ঘটে বাস্তবে, কারণ এই কারণে আমি ট্রাস্টটা ওর উপর, আমি জানি যে ও কখনো ভেজাল প্রোডাক্ট দিবে না, কারণ ও যে জিনিসটা নর্মাল, ও আমাকে এই জিনিসটা ও ক্লিয়ার করে দিয়েছে, তার মানে আমি ওকে বিশ্বাস করি। আর ওই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমি প্রোডাক্ট আসার আগে ওর কাছে অর্ডার করে দিচ্ছি, কারণ আমার একটা বিশ্বাস আছে যে ও ভেজাল করবে না। এটা কিন্তু শুধু দাড়ি টুপির জন্য না, এটা ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, আমাদের অডিয়েন্স বুঝলাম, কন্টেন্ট বুঝলাম, প্রোডাক্ট ভালো দিতে হবে, সবকিছু বুঝলাম, আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম, কাস্টমার কাছে পৌঁছে গেল, দেন কি আফটার সেল সার্ভিসের যে বিষয়টা আসতেছে, আমরা অনেকেই যারা ই কমার্স বিজনেস করে বা যে কোনো বিজনেস করুক, দেখা যায় কি আমি একটা কাস্টমারের কাছে একবার পার্চেস করাই ফেলছি, আমার আর তাকে রিপিটেড আনার কোনো চিন্তা থাকে না। অথচ বড় বড় বিগ ব্র্যান্ড গুলো টার্গেটই থাকে হচ্ছে আমি একটা অডিয়েন্স টার্গেট, একটা কাস্টমারকে কতবার খাওয়াইতে পারবো জিনিসটা। আমি তো বারবার ভাই পেড করা সম্ভব না, ডলার নষ্ট করা সম্ভব না। আমারও সম্ভব হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে আনবো, একে বারবার প্রতি 2-3 মাস পর পার্চেস করাবো, এটা হচ্ছে আমার মূল মোটিভ থাকা উচিত। তাহলে হচ্ছে আমি মানে ব্র্যান্ডটা বড় করতে পারবো। তো এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের যেসব উদ্যোক্তা ভাইয়েরা আছে, যতগুলো মানে শুধু মধু ব্যবসায়ী না, যে কোনো উদ্যোক্তা ভাইয়েরা, ওনারা একবার পার্চেস করে ফেলতে পারলে আর সে কাস্টমার খবর নেয় না। এক্ষেত্রে কি ঘরের বাজারকে আলাদা বলা যায় কিনা? ঘরের বাজারকে আমি আমার দৃষ্টিতে অবশ্যই আলাদা, কারণ আপনি যখন ওদের পেজে রিভিউ অপশনে যাবেন দেখবেন যে যেসব অনেক হাজার হাজার পজিটিভ রিভিউ আছে, সেখানে ওরা ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার একটু। কিন্তু যখন একটা ব্যাড রিভিউ আসে, ওরা কি ধরেন সাধারণ উদ্যোক্তারা কি করে যে ভাই হয়তো এটাই ডিলিট করে দিবে সম্ভব হইলে, যদি ডিলিট করা সম্ভব না হয় হয়তো রেসপন্সই করবে না, অথবা উল্টায় রেগে যাবে, এই তিনটার একটা করবে। ঘরের বাজার কি করছে, ওদের ঠিক আছে মানে আগে হচ্ছে যে কাস্টমার চেক করে যে কি অর্ডার করছিল না করে, যে আপনাকে কল করা হচ্ছে, বা অনেকে আমি সম্ভবত একটা দেখছিলাম ওখানে হচ্ছে যে মধু নিয়ে বলছে মধু কিছুটা জমে গেছিল, অল্প জমে গেছিল পুরোটা না, তো ও বলছে ভাই আপনি এত বিশ্বাস করে নিয়েছিলাম, এটা তো ভেজাল, উনি বুঝে নাই। ওখানে উনি কমেন্ট করছে জামশেদ মজুমদারি ঘরের বাজার পেজ থেকে, বলছে আমি জামশেদ মজুমদার বলছি বলে উনি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। এই যে বিষয়টা,
উনি চাইলে কিন্তু পারতো যে ওর কাছটা বেশি দিছি, এখন ও বলুক আর না বলুক, টাকা তো আমি পাই গেছি, আচ্ছা জানা। উনি যদি এটা চিন্তা করতো উনি কিন্তু এই লেভেলে যেতে পারতো না, ইন্টারন্যাশনাল যে মার্কেটটা ধরতে পারতেছে এটা কিন্তু করতে পারতো না। পাশাপাশি ওনার একটা ভিডিওতে দেখতে উনি বললো যে ওনারা হচ্ছে নর্মালি হচ্ছে লিটারের হিসাবটা কিন্তু অনেকেই বুঝে না, মনে করে যে লিটার আর কেজি সেম। এক ভদ্রলোক হচ্ছে যে অনেকক্ষণ ধরে ওনাকে গালি দিল যে ভাই হুজুরে ধান্দাবাজি করেন, টুপি দাড়ি টুপি নিয়ে ধর্ম ব্যবসা করেন, আপনি তো কম দিচ্ছেন, আমি মাপলাম। উনি কেজিতে মারছে, উনি অনেকক্ষণ বুঝিয়েছে, বাট তারপর হচ্ছে উনি মানে হচ্ছে না। পরে উনি যখন একদম বিস্তারিত দেখাই, সবকিছু দেখাই, প্রমাণ দেখাইতে পারলো, উনি কিন্তু কি কনভিন্স হয়েছে এবং পরবর্তীতে উনি আবার অর্ডার করছে। এটা গেল আফটার সেল সার্ভিসের একটা উদাহরণ, যে আমার কাস্টমার না বুঝলে ওকে বুঝাইতে হবে, লার্ন করা হবে, শিখাইতে হবে, শিখাই তারপর হচ্ছে ওর কাছে বিক্রি করতে হবে। আর একটা ক্ষেত্রে উনি বলতেছিল যে এই সম্ভবত 5 লিটারের ক্ষেত্রে উনি বলতেছে 4 লিটার আসছে বা সামথিং, 4.5 লিটার আসে, মানে না না 4.5 লিটার। আচ্ছা কমই আসছে। হ্যাঁ কমই আসছে। এখন উনি বলছে আসলে এরকম তো হওয়ার কথা না, আমাদের তো সবকিছু ইয়ে করে। তারপর আপনি যেহেতু বুঝে ঠিক আছে আমি আপনাকে 1 লিটারের পেমেন্ট ব্যাক দিচ্ছি, উনি কিন্তু ব্যাক দিয়ে দিয়েছে। এই যে 1 লিটার যদি উনি মিথ্যাও বলে থাকে, কথা ধরিনি, আমি তো জানি না সত্য মিথ্যা বলতে ওনার কি এটা লস হয়েছে? উনি একটা ভিডিও করে সবাই কিন্তু ওনার বিশ্বাস অর্জন করে নিয়েছে। এবং আমি যখন এই ভিডিওটা দেখবো আমি কিন্তু না এই লোকটা তো ভালো, আর যাই করুক উনি ইয়ে করবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মিম মার্কেটিং, যেটা ধরেন হানি নাটস নাম শুনলে এটা অনেকেই সেল করে এখন, কিন্তু শুরুটা কি করছিল মানে ভালোভাবে কে করছে? ঘরের বাচ্চা জামশেদ মজুমদার ভাই। ওনার ক্ষেত্রে যখন হচ্ছে হানি নাটস উনি মোটামুটি মার্কেটে আসছে, তখন বিশেষ করে 22 থেকে 23 সালের দিকে প্রচুর মিম মার্কেটিং হইতো, যে হানি নাটস খাও, যে এটা একটা গোপন ওষুধ, এই টাইপের অনেক মিম মার্কেটিং হইতো। এটার কারণে কিন্তু জামশেদ মজুমদার ভাইয়ের প্রচারণা হয়েছে। হয়তো এটা ওরা ছোট করার জন্য বা ট্রল করে করছে, বাট দিন শেষে ওনার প্রচারণা হয়েছে। এবং উনি এটাকে কিভাবে ইউজ করছে জানেন? একটা কন্টেন্ট কিন্তু ওনার উইনিং অ্যাড ছিল, অনেক দিন চলছে, যে হানি নাটস নিয়ে বলছে, হানি নাটস এক ভাই ফোন করে বলতেছে যে ভাই আমার জন্য 1 ফাইল পাঠান। আমি বললাম যে এটা কোনো ফাইল না, এই একটা দেখছেন কিনা জানি না। তো মানে ওখানে ওই মিমটাকে কিন্তু উনি সরাসরি মিমটা ইউজ করে না, উনি বিষয়টাকে ফুটিয়ে তুলছে। এবং এটার মাধ্যমে কিন্তু খুব, এটা তো হাহা পড়ছে প্রচুর, মানে এটা তো একরকম হাহার, কিন্তু এটা অনেক রিচ পাইছে, অনেকের কাছে পরিচিত হয়েছে, ব্র্যান্ডিং হয়েছে। উনি কিন্তু এটা ক্লিয়ার করছে যে এটা কোনো গোপন ওষুধ না, এটা হচ্ছে জাস্ট পুষ্টিকর কিছু খাবার, আপনি খাইলে হয়তো শরীরে এনার্জি পাবেন, এতটুকুই। এখানে 1 ফাইলই যথেষ্ট, এই কোনো কিছু দরকার নাই। আচ্ছা আজকে তাহলে মোটামুটি আমাদের ঘরের বাজারের ইনসাইট গুলো নিয়ে আলহামদুলিল্লাহ কথাবার্তা শেষ। এখন আপনার যদি কোনো সাজেশন থাকে যে আমাদের ই কমার্স যারা বিশেষ করে যারা মধু নিয়ে কাজ করবে, মধু বা ফুড আইটেম নিয়ে কাজ করবে, ঘি সরিষার তেল নিয়ে কাজ করবে, তাদের একটা রোড ম্যাপ দেন, মানে 2-3 মিনিটের মধ্যে, যে এই রোড ম্যাপটা ফলো করেন ভাই, দেন আপনি ইনশাল্লাহ 6 মাস 1 বছর দেখেন, তারপর আপনি একটা অ্যাচিভমেন্টে যাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে সর্বপ্রথম আসলে এটা শুধু যদিও মধুর বিজনেসের ক্ষেত্রে বলতেছি, তবে সব বিজনেসের ক্ষেত্রে চাইলে খাটাইতে পারেন। প্ল্যান লিখতে হবে যে আমার কার জন্য সেল করতেছি, কার কাছে সেল করতেছি, কি সমাধান হিসেবে। যেমন আমি কন্টেন্ট বললাম যে মধুটা অনেকভাবে সেল করা যায়, আমি কি হিসেবে সেল করতেছি এটা ক্লিয়ার করতে হবে। আমার কাস্টমারকে তাকে চিনতে হবে, সেই অনুযায়ী কন্টেন্ট করতে হবে, আমার কাস্টমার যেটা পছন্দ করে। এখন দেখা যায় যখন আমি মেয়ের কাছে সেল করবো, তার কাছে ওইভাবে উপস্থাপন করতে হবে। আমি বলছি যে আপনার মেয়ের রিসার্চ নিয়ে আসে, বাট মেয়েরা যে ধরনের কন্টেন্ট পছন্দ করে ওইভাবে আপনি, আর আমার কাস্টমার যেটা পছন্দ করে ওইভাবে যাইতে হবে। তৃতীয়ত হচ্ছে স্ক্রিপ্টেড কন্টেন্টের বাইরে বের হতে হবে। আমি জাস্ট কিছু স্ক্রিপ্ট মুখস্থ করলাম এবং হজম বলে একদম তোতা পাখির মতো মুখস্থ কথা বললাম, হবে না। ন্যাচারাল কন্টেন্ট, ভিন্ন কিছু ট্রাই করেন। তারপর হচ্ছে নিজের ট্রান্সপারেন্টটা ধরেন, যেটা সত্য সেটা বলেন। দরকার যে এটা যদি আপনার মার্কেট সাময়িকভাবে আপনাকে গালি খাইতে হয় গালি খান, কিন্তু দিন শেষে আপনার ব্র্যান্ডিংটা হবে এবং আপনি এখানে উইন করবেন। আর পাশাপাশি হচ্ছে যে কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে, সেই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে আগাই যেতে হবে। আর কাস্টমার সার্ভিসে খুব বেশি মনোযোগ দিতে হবে, সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কাস্টমার সার্ভিস। কারণ প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমারের কাছে দেওয়া যে কষ্ট, সেটা কিন্তু আপনি যদি এভাবে করতে আপনি টিকতে পারবেন না লং টার্মে। আপনি একই কাস্টমার কাছে বারবার সেল করতে হবে। মোটামুটি এগুলোই যদি কেউ করতে পারে, পাশাপাশি স্টোরি টেলিং করতে পারে, যেটা হচ্ছে কোরআনও কিন্তু অনেকভাবে আমাদের অনেকগুলো স্টোরি দিয়ে আমাদেরকে ধরে রাখছিল, এভাবে যদি করতে পারে ইনশাল্লাহ আমার মনে হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা প্রফিটেবল বিজনেসে যাওয়া পসিবল। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খাইরান। আজকে আমাদের এপিসোডটা শেষ। তো যারা আমাদের ব্র্যান্ড স্টোরিতে ফলো করেন তারা আজকে থেকে আমাদের এই সিরিজটা দেখতে পারেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকটা এপিসোডে কোন একটা ব্র্যান্ডকে নিয়ে আবার কথা বলবো। ভালো থাকবেন। আপনারা চাইলে জানাইতে পারেন যে আপনারা কোন ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলতে পারি, বা আপনাদের পছন্দের কোনো ব্র্যান্ড আছে কিনা সেটাও জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।